400 ছুঁই মৃত্যু, নিউমোনিয়া ডায়রিয়ায় বাড়ছে জটিলতা, অব্যবহৃত 6 শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, পুলিশকে ম্যানেজ করেই অবাধ চলাচল, নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত 6 লক্ষাধিক পশু, দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। এবং ব্রাহ্মণবাড়িয়ার বন্যার ক্ষতিতে বোরো ধান নিয়ে অনিশ্চয়তায় কৃষক, তীব্র গরম আর জ্বালানি সংকটে পাবনায় লিচুর ফলন ঘাটতি। আসসালামু আলাইকুম, মহা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 7 জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই সময় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। এদিকে সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হওয়া 3.5 শতাধিক শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এদিকে চিকিৎসকরা জানান, হাম আক্রান্তদের প্রাণহানি বাড়াচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো জটিলতা। তাদের মতে, হাম সেরে যাওয়ার পরও প্রায় 3 মাস পর্যন্ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। এই সময়টাতে শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 352 জনের এবং আক্রান্ত হয়েছে 54,635 জন। হামে আক্রান্ত শিশুদের মধ্যে যারা মারা গেছে তাদের প্রায় 90% মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতার কারণে। হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু হাম থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের বেশিরভাগই এখনো শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা ধরনের জটিলতায় ভুগছে। আমার ছিল হাম ভালো হয়েছে, এখন ডায়রিয়া হয়েছে। হাম ভালো আর 4 দিন পর থেকে জ্বর, তারপর কাশি, হাম হচ্ছে। 2 মেডিকেল ঘুরছি, সিট পাই নাই, পরে এখানে ঠিকানা দিছে, এখানে আয়া ভর্তি হয়েছে। সমস্যা, বাচ্চার ঠান্ডা কাশি বেশি, তারপরে ও বাচ্চা কোনো খায় না। নতুন রোগীদের মধ্যেও দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা সমস্যা। এর ফলে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে। নিউমোনিয়া ছিল, ঠান্ডা কাশি, আর কালকে থেকে দেখা যাইতেছে যে হাম। জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা, সর্দি, তারপরে মুখে ঘা। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় 3 মাস পর্যন্ত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বলে জানালেন এই চিকিৎসক। হাম ভাইরাসের ইউনিক একটা সমস্যা হচ্ছে, সে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে। তখন দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে যে অন্যান্য যে ভাইরাস, যে ব্যাকটেরিয়া আছে, সেগুলো রোগীকে সহজেই কাবু করে মারাত্মক আকার ধারণ করে। হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরও পরের 2 থেকে 3 মাস বা আরো বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো হতে পারে। এ সময় পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে হামের প্রকোপ কিছুটা কমলেও নতুন করে জটিলতা তৈরি করেছে হাম পরবর্তী নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ধরনের জটিল রোগ। ফলে প্রতিনিয়তই হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অব্যবহৃত 6 শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 320 কোটি টাকা খরচে 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে। এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তার নজরে আসার পরই স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দ্রুত সেগুলো পরিদর্শন ও চালুর নির্দেশ দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক 6টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে।
কোনো ফ্যাসিবাদী অপশক্তি যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাজারবাগে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন, দলীয় আনুগত্যে নয়, এই বাহিনী চলবে আইন অনুযায়ী। তবে আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পদ্মা সেতু জাদুঘরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর জাজিরা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে জলবায়ু পরিবর্তনের বৃক্ষরোপণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুধু এর পূর্বে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছিলেন বা বৃক্ষরোপণ লাগিয়েছিলেন। তারা ধারাবাহিকতা কিন্তু তারই সন্তান তারেক রহমান যেই ঘোষণা দিয়েছিলেন বৃক্ষরোপণ কর্মসূচি। আজকে সৈয়দপুরে সকাল পদ্মা সেতুর গোড়ায় যেখানে কিন্তু বৃক্ষরোপণ এবং জাদুঘরের ব্যবস্থা হবে, তার পূর্বে নেতা কর্মীরা কিন্তু তিনি 11টার দিকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে স্থানীয় যে জনপ্রতিনিধি অথবা আবার কর্মকর্তারা কিন্তু আমরা একটু দেখাই যে মঞ্চ কিন্তু ইতিমধ্যে তাদের যেই পদ্মা সেতুর যে জাদুঘরের উপস্থাপন করা হবে সেটা কিন্তু তৈরি করা আছে, এখনো কাজ চলছে। এছাড়াও কিন্তু মঞ্চটি আপনাদেরকে দেখাতে চাই বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, সেই প্রতিবাদ করতে নেতৃত্ব আজকে তাদের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ রবিউল আলম, যিনি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। এছাড়াও রয়েছেন রাজীব আহমেদ চান, এমপি, তিনি সড়ক প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। এছাড়া যিনি সুরক্ষাকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন এবং বিশেষত পদ্মা সেতু ঢাকার সকল নিকটবর্তী এলাকায় উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, সেই পিছানো এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য সংসদে তারেক রহমানের সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এক সংসদীয় আসলে এই বিষয়টা আপনারা মঞ্চটা আপনাদেরকে আমরা কর্মকর্তারা রয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শরীয়তপুরের পদ্মা সেতু থেকে মানুষের কিন্তু একটি দাবি কিন্তু মানুষের কাছে চলে এসেছে যে পদ্মা সেতু শরীয়তপুরের দিয়ে কিন্তু বুকের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে নেই যে রেল সেতুটা আছে, সেই রেলের কার্যক্রম সেটা কিন্তু পদ্মা সেতু সংশ্লিষ্ট, কিন্তু শরীয়তপুরে কোনো স্থান নেই যেখানে পদ্মার মানুষ পদ্মার পারে মানুষ কিন্তু তারা রেলে উঠতে পারে। সেখানে কিন্তু মানুষের একটি দাবি সাধারণ মানুষের যারা উন্নয়নের জন্য এগিয়ে আসছেন বাংলাদেশের মন্ত্রী রয়েছেন, তার কাছে দাবি হচ্ছে যে শরীয়তপুরে যেন রেলের স্থান করা হয় এবং সেখান থেকে যেন মানুষ করতে পারে। ধন্যবাদ মাহবুব আপনাকে। রাজধানীতে বেড়েই চলছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। এতে সড়ক ও অলিগলিতে তৈরি হচ্ছে যানজট। প্রায় দুর্ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ। চালকদের দাবি, পুলিশকে ম্যানেজ করেই প্রধান সড়কে অটোরিকশা চালাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অটোরিকশা। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন।
রাজধানীর অলিগলি ছাপিয়ে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এলাকাভিত্তিক সড়কে চলাচলের অনুমতি থাকলেও এসব রিকশা এখন নির্ভয়ে চলছে ব্যস্ততম সব রাজপথে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তীব্র হচ্ছে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করেই এই যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, এই বিশৃঙ্খলার লাগাম টানবে কে, আর কবে কার্যকর হবে আইন? প্রায়ই দুর্ঘটনার কথা স্বীকার করলেও পুলিশকে ম্যানেজ করে প্রধান সড়কে অটোরিকশা নিয়ে আসেন বলে দাবি চালকদের। এই যে রাস্তা খালি পেয়েছে দেখে আসে, কিন্তু আসলে আসা নিষেধ, আমাদের এটা রং। অটো গাড়ি নিয়ে কোনো ব্রেক মানে না, এই অটো গাড়ি কেউ উঠাই দেওয়া পারতেছে না। ঠিক আছে, তারপরে ধরি আবার রাখছে নাকি 1 ঘন্টা পর টাকা 500 নিয়ে ছাড়িয়েছে। ধরা খায় আমি টাকা দিছি, টাকা দিয়ে গাড়ি ছাড়াই নিয়ে আসছি। রাস্তায় পুলিশে একটু ঝামেলা করে, তাছাড়া কোথাও অন্য কোথাও টাকা দেওয়া লাগে না। তবে এ দাবি মানতে নারাজ পুলিশ। ডিএমপির মুখপাত্র দাবি করেন, শুধু পুলিশের পক্ষে অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশকে টাকা দিয়ে হলেও আরো তো অনেক সংস্থা আছে, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, বিআরটি আছে, সড়কে তাদের তো নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে, রোডের যানবাহন নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে। তো ওরা কিন্তু সেটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে। পুলিশ সেটা অভিযোগ অনেকেই দিতে পারে, সে অভিযোগ তো যে কারো বিরুদ্ধে দিতে পারে, আপনার বিরুদ্ধে দিতে পারে, আমার বিরুদ্ধে দিতে পারে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, প্রধান সড়কে অটোরিকশা বন্ধে কাজ চলছে। পর্যায়ক্রমে রাজধানীর সকল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। মেন রোডে উঠে যায়, আবার যখন ট্রাফিক কন্ট্রোল করে তখন কিন্তু আবার ভিতরে চলে। তো 10 টাকার মতো জায়গায় কিন্তু দেখুন যে এখন অটোরিকশা আসে না, ভিতরে থাকে। আবার যখন রাত্র হয়ে যায়, তারা তো 3 রাত 24 ঘন্টা চালায়, তখন আবার ভিতরে মেন রাস্তায় চলে আসছে। এটা একটা ট্রাফিক বিভাগ থেকে ব্যবস্থা নিবে বলে আমি মনে করছি, এবং এটা নিয়ে মিটিংও কিন্তু একাধিকবার হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও প্রয়োগ নেই, এর অভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমি বলবো যে আসলে অবৈধ যানবাহন যদি সড়কে জিয়ে রাখা যায়, এখান থেকে অনেকে সুবিধাভোগী যারা আসলে নিয়ন্ত্রণ করবে, তারা যদি এই যে আমি বললাম দুষ্টচক্র তার মধ্যে যদি ঢুকে যায়, শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে আইনটা প্রয়োগ করবে কে? অটোরিকশা নিয়ন্ত্রণে বিদেশ থেকে এর যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা চান তিনি। অটোরিকশা যে বন্ধ, তার আগে ব্যাটারির উপর একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এই আইনগুলি তো এনফোর্স করতে হবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। কেতাবে আছে। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় এবছর চাহিদার তুলনায় 6.25 লাখ পশু প্রস্তুত রয়েছে। গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়ার আশা খামারিদের। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জে এবছর কোরবানির পশুর সংখ্যা 6,17,723টি, যার বিপরীতে স্থানীয় চাহিদা মাত্র 2,93,676টি। স্থানীয় চাহিদা মিটিয়েও সিরাজগঞ্জের 3,24,047টি পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানি দাতাদের চাহিদা পূরণ করবে। গোখাদ্যের দাম চড়া থাকলেও অধিক মুনাফার আশায় ক্ষতিকর কোনো ইনজেকশন বা ওষুধ প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বেড়ে ওঠা এসব পশুর সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় সংশ্লিষ্টরা। আমরা সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে গরুকে মোটাতাজা করেছি। গবাদি পশুর খাদ্যর অতিরিক্ত দাম, এই দামের কারণে আমাদের প্রচন্ড লস হয়। খাদ্যর দামটা কমাতে চাই, আর এটা সরকারের কাছে আমার অনুরোধ রইল। ক্রেতারা সরাসরি খামারে এসে দেখে শুনে তাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারবেন বলছেন খামারিরা। দেশেও যে গরুগুলা সুন্দর হয়েছে, যার রিজিকে আছে এসে দামাদামি করে তারা নিয়ে যাবে। সিরাজগঞ্জে 37টি স্থায়ী অস্থায়ী হাটে তদারকির জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বড় হাটগুলোতে 2টা করে মেডিকেল টিম থাকবে, আর ছোট হাটগুলোতে 1টা করে মেডিকেল টিম থাকবে, এবং সাথে সাথে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তায় আমরা ওখানে এই মানে সব টাকা পয়সা জাল টাকা মনিটরিং ব্যবস্থা আছে। ভারতীয় গরু প্রবেশ না করলে এবার কাঙ্ক্ষিত মুনাফা পাবেন সেই আশায় খামারিরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বোরো ধানের মৌ মৌ গন্ধে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। সিলেট, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ সহ হাওড়ের বিভিন্ন প্রান্তের কৃষকরা কষ্টার্জিত ফসল নিয়ে আসছেন হাটে। বাম্পার ফলন হলেও
আগাম বন্যা আর ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তসলিম আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দেশে ধানের অন্যতম আড়ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এখন বিক্রেতা আর ব্যাপারীদের উপস্থিতিতে সরগরম। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা আর হবিগঞ্জে বিস্তীর্ণ হাওর থেকে বড় বড় নৌকায় করে নতুন বোরো ধান নিয়ে আসছেন কৃষকরা। তবে হাসি মুখে ফসল নিয়ে এলেও মেঘের ঘনঘটা আর অকাল বন্যার আশঙ্কায় কিছুটা উদ্বিগ্ন তারা। বাজারে বর্তমান প্রকারভেদে প্রতি মণ BR28 ধান বিক্রি হচ্ছে 950 থেকে 980 টাকায়। মোটা ধান BR29 বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। উৎপাদন খরচের তুলনায় এ দামকে অপ্রতুল বলছেন কৃষকরা। ধানের খুব সরকারি আসলে বন্ধুরা এইভাবে হইলে আসলে বন্ধুরা ধান আমদানি কম হবো। 1000 টাকা ধান কিনতে হয়েছে, ধানের নৌকায় তো 3 কাতা 4 কাতা, এখানে 1 কাতা নৌকাও না। এদিকে চাতালকল মালিকরা বলছেন নতুন ধান এখনো কাঁচা ও ভেজা থাকায় তা মাড়াই করে প্রতি মণে 18 থেকে 19 কেজি চাল আসছে, ফলে লাভের খাতা শূন্যই থাকছে। বাজার স্থিতিশীল থাকলে সরকারি গুদামে চাল সরবরাহে কোনো বাধা দেখছেন না তারা। এই মুভমেন্টে বাজার অনুকূলে আছে, গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি এবং আমাদের আন্তর্জাতিক অভাব নেই, আমরা গভর্নমেন্টকে চাল দিতে রাজি আছি। ধান চাল সংগ্রহে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় সচেষ্ট থাকার আশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় আমরা সচেষ্ট থাকব এবং আমাদের এখানকার মিলাররা যথেষ্ট আন্তরিক রয়েছেন চাল সংগ্রহের বিষয়ে এবং তারা সরকারকে সহায়তা করতে বদ্ধপরিকর। আমরা শতভাগ আশাবাদী যে আমরা আশুগঞ্জ উপজেলায় আমরা শতভাগ ধান এবং চাল সংগ্রহ করতে পারব। আশুগঞ্জে প্রায় 4 শতাধিক চাতালকলে প্রক্রিয়াজাত করা এই ধান চালে রূপান্তরিত হয়ে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দেশে খাদ্যের বড় যোগান আশায় এই মোকাম ঘিরে হাজারো মানুষের কর্মসংস্থানে এখন উৎসব মুখর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। চলতি মৌসুমে পাবনায় 4623 হেক্টর জমিতে প্রায় 900 কোটি টাকার লিচু চাষ হয়েছে। তবে তীব্র গরম, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে পরিচর্যার ব্যাঘাত ঘটায় ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পাবনার বিভিন্ন উপজেলায় প্রায় 4623 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। স্বাদে ও মানে উন্নত হওয়ায় এখানকার লিচুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। অন্য ফসলের তুলনায় এখানে লিচুর বাগান বেশি, তাই ফলন বিপর্যয় হলে বিপদে পড়বেন কৃষক। এলাকার অধিকাংশ কৃষকই লিচু চাষের উপর নির্ভরশীল। এই লিচুর আবাদের উপরেই আমার সংসার চলে। এক বছর যদি লিচু না আসে তাহলে সে বছরে কষ্ট হয়। তেলটা তো আমাদের দিয়া লাগবে, গাছের গোড়ায় পানি দিতে পারছি না। সার বিষ প্রয়োগ করলেও তো গাছের গোড়ায় পানি দিতে হবে। খোল বুঝলেন তো, 1 মাস আগের থেকে আমরা 1-2 মাস আগের থেকে এগুলি দিয়ে থাকি। প্রকৃতির বৈরী আচরণে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তীব্র তাপদাহ সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মিলিয়ে সঠিক সময়ে সেচ ও পরিচর্যা করতে পারছেন না কৃষকরা। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। গরু বর্তমানে ভালো আছে, কিন্তু আবহাওয়া যদি খারাপ হয় তাহলে সামনে আরো বিপজ্জনক হতে পারে লিচুর জন্য। দেশে যে বর্তমান সংকট দেখাচ্ছে তেলের, বিষয় তেমন ভালো বিষ পাওয়া যাচ্ছে না। তাপদাহ, এই তাপদাহর কারণে আমরা দেখি অনেকটাই ক্ষতিগ্রস্ত, বৃষ্টি নাই, বাদল নাই। আল্লাহ যেটা রাখেছে সেটা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্রচুর উন্নতি হবে, অনেক কিছু হবে। ট্রিটমেন্ট যদি ভালো করে না করতে পারে তাহলে তো দেখা আছে আপনার ফল খারাপ হবে, ফল সৌন্দর্য ভালো হবে না। পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে সংকট কাটিয়ে ওঠার আশ্বাস কৃষি বিভাগের। মুকুল আসার আগের থেকে এই পর্যন্ত আমরা ধাপে ধাপে কৃষকদের বোঝাতে সমর্থ হয়েছি, কখন কোন পেস্টিসাইড দিতে হবে, কখন পানি দিতে হবে, সবকিছু কৃষক মেনে চলেছে এবং বর্তমানে লিচুর অবস্থা বেশ ভালো রয়েছে। কিন্তু আমাদেরকে এই তাপ প্রবাহের হাত থেকে লিচুকে রক্ষা করতে হবে, কারণ অধিক তাপে লিচু ফেটে যাওয়ার প্রবণতা থাকে। কৃষক ভাইদের আমরা বোঝাইছি গাছের গোড়ায় যেন রেগুলার পানি দেওয়া হয় এবং সম্ভব হলে পানি স্প্রে করে দেওয়ার জন্য গাছ। এবার লিচুর আশানুরূপ দাম পাওয়ার প্রত্যাশা করছেন কৃষকরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে পিরোজপুরের কালীকাঠি গ্রামে নির্মিত সেতুতে নেই সংযোগ সড়ক। ফলে দুই পাশে কাঠের অস্থায়ী সিঁড়ি বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
পুরো কাজ শেষ না হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান ও এলজিইডির তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পিরোজপুর সদর উপজেলার কালীকাঠিতে 2021 সালের 7 জানুয়ারি 21 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও শেষ করতে পারেনি পটুয়াখালী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহমেদ। সেতুটির মূল অবকাঠামোর 70% কাজ শেষ করে 2024 সালে 5 আগস্টের পর সংযোগ সড়কের কাজ বাকি রেখে পালিয়ে যায় ঠিকাদাররা। স্থানীয়রা বলছেন, সেতুটি দিয়ে প্রতিদিন 5 শতাধিক মানুষ যাতায়াত করেন। সংযোগ সড়কবিহীন এই সেতুটি এখন গলার কাটায় পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। যে কোনো মহিলারা এবং বৃদ্ধ লোক আর পারাইতেই পারে না। আমরা মসজিদে যাই নামাজ পড়তে, আমাদের থোড়া ব্যথা হয়ে যায়, আমরা একটু বয়স্ক আছি। যে হাই স্কুল আছে আমাদের ওপারে 6 নম্বর ইউনিয়নে, আমাদের এই ওয়ার্ড থেকে যে ছাত্রছাত্রী এদের জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়, ছাত্রছাত্রীদের ছোট ছোট বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি। ব্রিজটা তো অনেক বছর ধরে হয়েছে কিন্তু কমপ্লিট হয় নাই এখন পর্যন্ত, রাস্তাঘাটগুলো ভালো হয় না। তারা এই ব্রিজটা সম্পূর্ণ করে যেতে পারে নাই এবং সবকিছু আত্মসাৎ করছে টাকা। আমরা চাই যে এই ব্রিজটার কাজটা সম্পূর্ণ হোক, আমরা যেন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পাই। ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। এই কারণে 2025 সালের এপ্রিল মাসে সেতুর কাজ বাতিলের জন্য জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশ করা হয়েছে। 5 আগস্টের পরে আমাদের ঠিকাদার পলাতক অবস্থা থাকার কারণে তার সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই। তো আমরা এটা বাতিলের সুপারিশ করে চিঠি দিয়েছি। বাকি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এবং তাদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেতুটির অসমাপ্ত কাজ শেষ হলে দুর্ভোগ কমবে কালীকাঠি গ্রামের কয়েক হাজার মানুষের। তাই দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঝালকাঠিতে চুরির মিথ্যা অপবাদ দিয়ে চা বিক্রেতাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় 570 মিটার দৈর্ঘ্যের খাল খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় ফরিদপুর 1 আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, দিক নির্দেশনা ও বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি গ্রহণের জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী বাজারে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদ ও গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার সহ স্থানীয়রা। সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশের সাথে নামের মিল থাকায় জমি আত্মসাতের চেষ্টা, ভূমিদস্যুতা ও হয়রানির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক। রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রশাসনিক ভবন 1-এর সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন হয়েছে। নোয়াখালী বেগমগঞ্জে জায়গা দখল, অবৈধভাবে ঘর নির্মাণ, চলাচলের রাস্তা বন্ধ এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাবনার সাথিয়ায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও 45তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। জামালপুরের মাদারগঞ্জে নারী নির্যাতন, মিথ্যা মামলা এবং কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে বড় বাংবাড়ি এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সাতক্ষীরা শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের বিপরীতে রোববার পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইরানের প্রতিক্রিয়ার কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এই জবাব পাঠানো হয়েছে পাকিস্তানের মাধ্যমে, যারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বিভিন্ন স্থানে তেল আবিবের একাধিক জোরালো হামলায় মোট 51 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এই তৎপরতা কেবল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন উচ্চতায় পৌঁছালেন স্পিড স্টার তাসকিন আহমেদ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের 50তম টেস্ট উইকেট শিকারের অবিস্মরণীয় মাইল ফলক স্পর্শ করেন তিনি। এজন্য মাত্র 18টি টেস্ট খেলেন তাসকিন। এর আগে পেসার হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন রাজীব টেস্টে 50 উইকেটের ক্লাবে প্রবেশ করেছিলেন। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমেই জানিয়ে দিব প্রথম আলো শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, সব শিশু টিকা পাচ্ছে না, হামে মৃত্যু 400 ছাড়ালো। এই আপনারা কারা? এটি একটি ব্যাংক দখলের গল্প। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সরকারি তথ্যে হামে প্রাণ গেছে 409 শিশুর। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান। সমকাল শিরোনাম করেছে, মব নিয়ন্ত্রণে আইন সংশোধনের চিন্তা, রূপপুরের দায় শোধের সব বিকল্প ব্যর্থ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব, বেসরকারি খাতকে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। যুগান্তর শিরোনাম করেছে, এবছরই স্থানীয় সরকার নির্বাচন, জমবে এবার ভোটের লড়াই, পুলিশের জন্য একগুচ্ছ সুবিধার আশ্বাস। আমার দেশ শিরোনাম করেছে, সামাজিক অবক্ষয়ে বাড়ছে নৃশংসতা, শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রত্যাশা। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, measles death toll now 409 after revision, 11 more children die. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হামে 400 ছুঁই মৃত্যু, নিউমোনিয়া ডায়রিয়ায় বাড়ছে জটিলতা, অব্যবহৃত 6 শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, পুলিশকে ম্যানেজ করেই অবাধ চলাচল নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত 6 লক্ষাধিক পশু, দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। এবং ব্রাহ্মণবাড়িয়ার বন্যার ক্ষতিতে বোরো ধান নিয়ে অনিশ্চয়তায় কৃষক, তীব্র গরম আর জ্বালানি সংকটে পাবনায় লিচুর ফলন ঘাটতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।